অনুব্রত মণ্ডলের খারাপ সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে জয়েন করলেন এবং একই সঙ্গে তিনি বীরভূমের জেলা সভাপতি হলেন। কি বলবেন? দেখুন, সেটা সম্পূর্ণ তার বিষয়। যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। প্রতিদিন আমরা দেখছি একটা করে কমিটি, এবার আরেকটা কমিটি যেটা ঘোষণা করলো সেটা বিপ্লব মিত্র, চন্দ্রমঠে জোসনিয়াশিস প্রত্যেকেই জায়গা পেলেন ঋতব্রতদের, এবং তারা কমিটি এবার রাজ্য ভিত্তিক কমিটি। দেখুন, এইসব এই নিয়ে কোনো মন্তব্য করবো না, কারণ তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। শুধু সারা বাংলা নয়, সারা দেশ, সারা পৃথিবীর যারা বাংলা এবং ভারতবর্ষ নিয়ে কৌতূহলী নজর রাখেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে এখন কারা কী জন্য, কাদের কথায়, কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন, সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। 21শে জুলাইয়ের জন্য তারা গান্ধী মূর্তির কাছে 21শে জুলাই প্রোগ্রাম কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন, কোথায় ছিলেন? নো আই কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল, তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত, সিপিএমের পুলিশের গুলিতে নিহত, হারমাদদের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত, জখম, হাহাকার। তো সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর তাকে পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে ভর্তি করিয়ে সৌগত রায় ছিলেন গাড়িতে, ফিরেছিলাম। এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন, তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন যে কোনো আন্দোলনে যদি কেউ শহীদ হন, সেই পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রত্যেক বছর শহীদ স্মৃতি তর্পণ ধারাবাহিকভাবে পালন করে যাওয়া, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঋতব্রতরা বিধানসভায় বিজেপির স্বার্থ দেখবে। ঋতব্রতরা আজকে বলছেন আমরা মানুষের স্বার্থ দেখি, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় এদের মতো নিজেদের স্বার্থ দেখে চলি না। দেখুন, খুব সমস্যার ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সই করা কাগজ, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি দেয়া সিম্বল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অ্যাকাউন্ট থেকে তাদের অ্যাকাউন্টে টাকা যাওয়া, তাই সব দিয়ে ভোটে জিতে আসার পর এত বড় বিশ্বাসঘাতকতা কেউ বা কারা করতে পারে, বাংলার মানুষ দেখছেন সেগুলো। আর বাংলার মানুষ তারা দেখছেন শীত, গ্রীষ্ম, বর্ষা চিরকাল দেখে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। আজকেও আক্রান্ত কর্মীদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দাঁড়াচ্ছে, আইনি লড়াই লড়ছে, হকারদের স্বার্থে সরব, অন্য যে যে ধরনের কাজে মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজন সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। তো সেখানে দাঁড়িয়ে যারা শুধুমাত্র বিজেপির হাতে তামাক খেয়ে তৃণমূলকে ক্ষতি করতে ব্যস্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের পিঠে ছুরি মারতে ব্যস্ত, তো তারা তো গোপনে গিয়ে বিজেপির সঙ্গেই দেখা করেন, তারা তো গিয়ে দিল্লিতে গ্যারেজে দাঁড়িয়ে থাকেন, তারা তো বিজেপির পৃষ্ঠপোষকতায় বিজেপি দেয়া পদ নিয়ে ঘুরে বেড়ান। তো ফলে বিজেপির বি টিম, বিজেপির দালাল, বিজেপির এজেন্ট তাদের কয়েকজন, সবাই নয়, বাকিদের উপর পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে তাদেরকে সঙ্গে রাখতে হচ্ছে। ফলে পুলিশ প্রশাসন কে দিচ্ছে সাপ্লাই? বিজেপি দিচ্ছে। তো সেই কারণে তারা বিজেপির স্বার্থ দেখে কাজ করবেন,
আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের স্বার্থ দেখে কাজ করবে। দ্য ইউনিফর্ম কমার্শিয়াল কোড ওয়েস্ট বেঙ্গল তার খসড়া এবং বিল এক্সামিন করার জন্য রাজ্য সরকার কমিটি গঠন করেছে 9 সদস্য। হ্যাঁ, ওটা খতিয়ে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আমরা পরিষ্কার বলেছি যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের যে রীতি, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক ধর্ম, প্রত্যেক শাখা যারা আছেন তারা সমস্তভাবে তারা নিজেদের বিষয়গুলি, তাদের প্রত্যেকের যেন অধিকার আবেগ ঠিক থাকে, তারপরে আলোচনায় একটা ঐকমত্যের ভিত্তিতে যা করার, একটা ঐকমত্যের ভিত্তিতে সেগুলো করা যেতে পারে। যেগুলো কেউ কিছু নতুন কোনো কিছু করতে চান, তার জন্য একটা সামাজিক ঐকমত্য দরকার। সামাজিক যদি মতপার্থক্য থাকে, সামাজিক রীতিনীতির বদল আনতে গেলে যদি মতপার্থক্য থাকে, তো সেটা তো বাঞ্ছনীয় নয়, একটা ঐকমত্য দরকার। বাকিটা আমাদের দল খতিয়ে দেখছেন এবং যা যা পদ্ধতি আছে সেই অনুযায়ী পদক্ষেপ হবে। বলছি, ইউনিফর্ম থেকে নীল সাদা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত 2022 সালের আগে যে স্কুলের যে ইউনিফর্ম ছিল তাতে ফিরে যাচ্ছে শিক্ষা দপ্তর জানিয়েছে, এবং 15 দিনের মধ্যে ডিআইদের ইউনিফর্ম সংক্রান্ত তথ্য জমা করার নির্দেশ, নীল সাদাটাকে রাখছে না। দেখুন, সব কিছুর একটা বিজ্ঞানসম্মত ব্যাপার আছে। নীল সাদারও একটা আলাদা সৌন্দর্য, আলাদা আইডেন্টিটি, একটা নিজস্বতা বলে বিষয় থাকে, এবং তার কিছু সাদা কিসের প্রতীক, নীল কিসের প্রতীক, এগুলো সমস্তটাই একটা সৌন্দর্যের পাশাপাশি তার কিছু কারণ। এখন সরকার যদি এসে মনে করে যে দুম করে একটা রীতি ভেঙে করে দেবে, তো সবসময় তো সেগুলো ঠিক নয়। কোনো একটা জিনিস যখন চালু হয় তখন একটা নির্দিষ্ট কারণের উপর দাঁড়িয়ে চালু হয়, সেই কারণটা যদি সকলের হিতার্থে হয় তাহলে সেগুলো কেন চেঞ্জ হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে সূর্যপুরে গিয়ে বলেছে যে খুনি ধর্ষকরা ভয় পাক, আমি চাই ওরা ভয় পাক, এনকাউন্টার হয়েছে এখান থেকে ওদের ভয় পাওয়া শুরু হোক, সেটা ওরা ভয় পাক। আমার মনে হয় যে বিজেপি একমাত্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গেই আছে, এটা তো ভাবার কোনো কারণ নেই। তো তাহলে উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, বিলকিস, গুজরাট, মধ্যপ্রদেশ, মণিপুর, দিল্লি, ওড়িশা, আমাদের সোনার কুস্তিগির মেয়েরা, তাদের সঙ্গে যে ধারাবাহিক নারী নির্যাতন এবং যারা নির্যাতন করেছে তাদের রক্ষা করার যে প্রবণতা দেখা গিয়েছে, তো তার থেকে তো ব্যতিক্রম হতে পারে না। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী যেগুলো বলেছেন শুনতে ভালো লাগে, কিন্তু সেই কথাগুলো কতটা মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠছে, ইতিমধ্যেই বেশ কিছু তো প্রশ্ন উঠতে শুরু করেছে। ফলে সেইগুলোরও তো সদুত্তর দেওয়ার ব্যাপার আছে। যার বিরুদ্ধে মানে কোনো নাম শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ, আর তদন্তের আগেই ক্লিন চিট হয়ে যাচ্ছে নাকি তদন্ত হচ্ছে, এগুলোই তো মানুষ এখনো কনফিউজড হয়ে আছে। বলছে যখন বললেন তখন এটাই আরেকটা মুখ্যমন্ত্রী বলেছে, ইন্দ্রজিৎ যেটা পিটিয়ে মারা হয়েছে, বলছে নাম পরিচয় থেকে তাকে খুন করা হয়েছে, এর পিছনে যারা রয়েছেন তারা উস্কানি দিয়েছেন। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন হয়তো তিনি কোনো তথ্য প্রমাণের উপর দাঁড়িয়ে কথা বলেছেন, কিন্তু নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটেছে, তাহলে কি মৃত্যুটাও যেটা হয়েছে ভয়ঙ্কর ধর্ষণ মৃত্যু, সেটাও কি নাম পরিচয়ের উপর দাঁড়িয়ে হয়েছিল? ফলে এই ধরনের বাছবিচার করতে গেলে কিন্তু প্রশ্ন, কাউন্টার প্রশ্ন ক্রমাগত আসতে থাকবে। তারপরে আরও কিছু আছে। আমরা এই যে কেউ যদি পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালাতে গিয়ে থাকে, তো পুলিশ তো ব্যবস্থা নেবে, আমরা নিশ্চয়ই দায়িত্ব জ্ঞানহীনের মতো প্রশ্ন তুলব না। আবার পাশাপাশি এই কথাগুলোও অনেকে বলছেন যে যদি কোনো ঘটনা রিকনস্ট্রাকশন করতে হয় সেটা মধ্যরাতে কেন, সেটার ভিডিওটা ঠিকঠাক হয়েছিল কি না, যে লোকটা দিনের বেলার ভিডিও দেখা যায় হাঁটতে হাঁটতে যাচ্ছে সে হঠাৎ রাতের বেলা পালাতে গেল, এই ধরনের কথাগুলোও তো সব চলে আসে। আমি আবার বলছি, কেউ যদি পুলিশের রিভলভার ছিনতাই করে পালাতে যায় তো পুলিশ তো তাকে রসগোল্লা খাওয়াবে না। ফলে আমরা যেটা দেখিনি, আমরা যেটা জানি না, তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের দেখার এবং জানার ব্যবস্থাটা করুন, ভিডিওটা রিলিজ হোক। রিকনস্ট্রাকশন মানে তো নিশ্চয়ই ভিডিও হয়েছে, তাহলে ভিডিওটাও রিলিজ হোক। তাহলে সাধারণ মানুষের মধ্যে যে প্রশ্নগুলি আছে, একটা জিনিস ক্লিয়ার, একজন ব্যক্তিও কিন্তু কোনো ধর্ষণ বা খুনে জড়িত থাকা কোনো ব্যক্তির সমর্থনে কোনো কথা বলছে না, বলবেও না। কিন্তু যদি কোথাও কোনো যুক্তির ফাঁক থাকে সেক্ষেত্রে কিছু প্রশ্ন ওঠার অবকাশ থাকে। কিন্তু এই ধরনের পাশবিক আচরণ যারা করেন তাদের নিশ্চয়ই দীর্ঘায়ু এবং সুস্থতা আমরা কেউ কামনা করব না।
আচ্ছা, এর সঙ্গে বলেছেন যে কামদুনির ক্ষেত্রে এবার সরকার আইনজীবী দিয়ে সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করবে, যেটা এর আগে দেখা গিয়েছে যে হাইকোর্ট থেকে মুক্তি পেয়ে গিয়েছে, এবং 16 বার পিপি চেঞ্জ হয়েছে, এই বিষয়টা কিন্তু তিনি আজকে উল্লেখ করেছেন এবং বলেছেন এর আগে সরকারের পক্ষ থেকে যে গাফিলতি ছিল, এবারে আমরা জুডিশিয়ারিতে অবভিয়াসলি ইনভলভ করবো না। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী যদি তিনি কামদুনি ক্ষেত্রে কোনো ইতিবাচক উদ্যোগ নেন সে তো ভালো কথা, কিন্তু এটাও খেয়াল রাখবেন যে কামদুনির গোটা প্রসেসটার সময় একটা বড় অংশ আজকের মুখ্যমন্ত্রী কিন্তু তৎকালীন সরকারের মন্ত্রিসভার মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী ছিলেন এবং অত্যন্ত প্রভাবশালী নেতাও ছিলেন। ফলে সবটা পুরো খারাপ হয়েছে আর এখন সব নতুন করে শুরু হবে, এটাও দায়িত্ব কিন্তু সকলের আমার মনে হয় সমানভাবে থাকা উচিত। তবে যদি কোনো আইনি গাফিলতির কারণে যদি কেউ কোনোভাবে পিছলে গিয়ে থাকেন, সেটা যদি এখনকার মুখ্যমন্ত্রী সেই ফাঁক দূরীকরণে চেষ্টা করেন তো তিনি সেটা করতেই পারেন। নরেন্দ্রপুর থানা এলাকার সোনারপুর পুরসভা 33 নম্বর ওয়ার্ডে শাহজাহান গাজী বলে একজন বিজেপি কর্মী জমি কিনেছিলেন। জমি কেনার জন্য তাদের কাটমানি চেয়েছিলেন হচ্ছে ফিরদৌসী বেগম এবং তার বলতে পারবো না কোন পাড়ায় কি হয়েছে এইভাবে বলা সম্ভব না, বলতে পারবো না। মারধর করা হয়েছে তার স্ত্রীকে, কাকে? কবে? কালকের ইনসিডেন্ট, আজকে কমপ্লেন হয়েছে। যদি খারাপ কিছু হয়ে থাকে অবশ্যই পুলিশের উচিত ব্যবস্থা নেওয়া। কোনো মানে এটা কার কি হয়েছে পরের কথা, কিন্তু যদি কোনো রকম আইন ভেঙে কোনো ব্যবস্থা হয়ে থাকে বা আইন ভেঙে কোনো একটা আক্রোশমূলক কোনো কিছু হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে আইনি ব্যবস্থাই নেওয়া উচিত। শ্রমিক ভট্টাচার্য সাংসদ তথা সভাপতি রাজ্যের বিজেপি বলেছেন, আমি মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী মঞ্চে আছেন, অনুরোধ করব দয়া করে একটু সিঙ্গুরের দিকে তাকান, সিঙ্গুরটাকে ভাবে ফেলে রাখবেন না। উনি ভুলে যাচ্ছেন যে সিঙ্গুরে যখন জমি আন্দোলন হয়েছিল তখন কিন্তু এই কৃষি জমি সুরক্ষা, কৃষক এবং ক্ষেত মজুরদের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন যেমন করেছিলেন তেমনি বিজেপির নেতৃত্ব এবং আরও অনেক দলের নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্বও কিন্তু এই কৃষক এবং ক্ষেত মজুরদের অধিকার রক্ষার সমর্থনে বলেছিল। সিঙ্গুর আন্দোলনটা কিন্তু টাটা বিরোধী বা ন্যানো বিরোধী আন্দোলন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছিলেন 3 ফসলি কৃষি জমি, কেন কৃষি জমিটা জোর করে সরকার দখল করে প্রাইভেট পার্টির হাতে তুলে দেবে? যদি প্রপার কোনো শিল্পের যোগ্য জমিতে বরাদ্দ করা যেত সেখানে সেই গাড়ির কারখানা হতে পারত। ফলে আজকে যারা বলছেন তাদের অনেকে তো তখন আন্দোলনেই ছিলেন। তো শ্রমিকবাবু সেই ইতিহাসগুলো একটু খতিয়ে দেখুন না। আর আন্দোলনটা গাড়ি শিল্প বিরোধী আন্দোলন ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় বহু শিল্প এখানে এসেছে, একটু শিল্প তালুকগুলোতে ঘুরে আসুন। কিন্তু ঘটনাটা হচ্ছে যে কৃষি জমি দখল, 3 ফসলা কৃষি জমি দখল, পাশাপাশি সেই সঙ্গে আমাদের লক্ষ্য রাখতে হয়েছে যে কৃষক এবং ভূমিহীন ক্ষেতমজুর তাদের স্বার্থ সুরক্ষিত রাখা, আন্দোলনটা সেইখানে ছিল। আচ্ছা, এর সঙ্গে এটাও বলেছেন শুভেন্দু অধিকারী শূন্য ভাড়ার দিয়ে শুরু করেছে, পূর্ববর্তী সরকার শুধু ঋণ করে গিয়েছে, ঋণের বোঝা বাড়িয়ে গেছে রাজ্যের। সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা বলেছেন শ্রমিক ভট্টাচার্য। সিপিএমের সরকার যে বিপুল ঋণের ঘাটতি এবং ঋণের জাল করে গেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে ক্রমশ বার করে আনছিলেন রাজ্যকে, এবং কেন্দ্রের সরকারও স্বীকার করেছেন ঋণ পরিশোধের যে হার তাতে উল্লেখযোগ্য সাফল্য ছিল দেশের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্যকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অধিকারের মধ্যে পড়া বকেয়াগুলি না দেওয়ায় তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সরকার চালাতে হয়েছে। 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, তো 100 দিনের টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজকোষ থেকে দিয়ে চালিয়েছেন। তখন মনে ছিল না শ্রমিক ভট্টাচার্য মাননীয় বিজেপি সাংসদ? তখন আপনাদের মনে ছিল না 21 সালে হারার পর থেকে এখনো পর্যন্ত 2 লক্ষ কোটি টাকার বেশি বকেয়া রাজ্যকে দেননি? শূন্য, আপনারা তো এখন ডবল ইঞ্জিন সরকার বলে কেন্দ্রের সাহায্যগুলো নিয়ে শুরু করছেন। আপনারা তো শূন্য ভাড়ারে নেই, শূন্য ভাড়ারে তো মমতা বন্দ্যোপাধ্যায় চালিয়েছেন। আচ্ছা, তাপস রায় শিল্পমন্ত্রী বলেছে আদিত্য বিড়লা গ্রুপ, টাটা গ্রুপ চলে গেছে পূর্বতন সরকারের বদান্যতায়। 6000 ছোট মাঝারি গ্রুপ আছে বাংলায়, নবপ্রজন্মের স্বার্থে হাতে পায়ে ধরবো শিল্পপতিদের, এ রাজ্যে শিল্প নিয়ে আসে। বাংলায় শিল্প আনার জন্য মাননীয় শিল্পমন্ত্রী তাপস রায়কে কারুর হাতে পায়ে ধরতে হবে না।
আগে সরকারের সমস্ত নথিপত্রগুলো খতিয়ে দেখুন, বিপুল শিল্প পাইপলাইনে রয়েছে, বিপুল শিল্পের কাজ হচ্ছে, শিল্প তালুকগুলিতে কাজ হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে, এবং বাংলা থেকে চলে গেছে এই কথাটা বিভ্রান্তিকর। সারা দেশ দেখুন, নরেন্দ্র মোদীর সময় মোট কটা কোম্পানি আর সংস্থা বন্ধ হয়েছে এবং ভারত ছেড়েছে, সেই পরিসংখ্যানগুলো দেখুন। বাংলায় দেশের এবং বিদেশের বহুজাতিক সংস্থা এবং জাতীয় স্তরের সংস্থা একের পর এক নতুন করে বাংলায় বিনিয়োগ শুরু করেছেন। ফলে বাংলায় বিনিয়োগ আনার কাজ বাম জমানার খরা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে গেছেন। এর জন্য তাপসবাবুকে কারুর হাতে পায়ে ধরতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কাজটা শুরু করে দিয়ে গেছেন। যারা আমাকে জেল খাটিয়েছে তাদের সঙ্গে এক টেবিলে বসে চা খাবো না এই বলে মঞ্চ ত্যাগ করে বেরিয়ে গেছে নীলাদ্রি শেখর টানা, বিধায়ক, এর আগেও জিতেছিলেন। তিনি বলেছেন তৃণমূলের সঙ্গে এক মঞ্চে বসবো না বলে, এটা বলে ক্ষোভ প্রকাশ করে বেরিয়ে গেছেন। যখন একদিকে সুখেন্দু শেখররা যোগদান করছেন, তখন দলে আরেকটা স্রোত দেখা যাচ্ছে। তো বিজেপি নেতা, বিজেপি কর্মীরা ভেবে দেখবেন যে দুদিন আগে আমরা শুনেছিলাম যে তৃণমূলের জন্য নাকি দরজা বন্ধ, তারপর শুনলাম ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারপর শুনলাম চটি চাটা তৃণমূল, বালিশ চাটা তৃণমূল। এবার আপনাদের কোনটা পছন্দ? আমরা শুনছি আপনারা নাকি, আমরা গর্বের সঙ্গে বলি মমতা ব্যানার্জি গরিবের নেত্রী, হাওয়াই চটি পরেন, আপনারা আমাদের চটি চাটা বলেন, কিন্তু আপনাদের আবার বালিশ চাটতে পছন্দ হচ্ছে। ফলে আপনারা আবার ওই দিকে আপনারা ঝুঁকে পড়ছেন। তো তৃণমূল থেকেই আপনাদের লোক নিতে হচ্ছে, আপনাদের লোক নেই। আপনাদের আজকের মুখ্যমন্ত্রীও তো অভিজ্ঞ তৃণমূল নেতা, তৃণমূল কংগ্রেসের অ্যালুমনি অ্যাসোসিয়েশনে পরিণত হয়েছে ভারতীয় জনতা পার্টি। তো সুতরাং কারা আজকে, সিপিএম থেকেও গেছেন, শঙ্করবাবুরা গেছেন, বঙ্কিমবাবুরা গেছেন, তো নিজস্ব কই? তো বিজেপি কর্মীরা ভেবে দেখুন, এই যে আপনারা এলাকায় এলাকায় কিছু উত্তেজনা তৈরি করছেন, দুদিন বাদে তৃণমূল থেকে আবার গিয়ে পড়বে, আপনাদের তাদের নেতৃত্বকে মানতে হবে। আজকে কাউন্সিলর মানতে হবে, কালকে এমএলএকে মানতে হবে, পরশুদিন এমপিকে মানতে হবে। তো এই বাস্তবগুলো আপনারা মেনে নিই, তো আপনাদের ঘরের সমস্যা। আমাদের ঘর বেইমান শূন্য হচ্ছে, আমরা বাঁচছি, কিন্তু তাদেরকে নিয়ে আপনাদের লোকেরা যদি মাতামাতি করে, সে তো যারা তৃণমূল বিজেপিটা করে এসছেন আপনারা, আপনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল থাকতে পারে। আপনারা বিজেপি করেছেন, আমরা করিনি, কিন্তু আমরা তৃণমূল করেছি, আপনি বিজেপি করেছেন। আজকে যদি তৃণমূল থেকেই কিছু লোক নিজেদের ধান্দায় গিয়ে আপনাদের নেতা সেজে ঘুরে বেড়ায়, এবার আপনারা তাদের আপনারা তাদের কি করবেন, সে আপনাদের সমস্যা, এটা আপনাদের ঘরের সমস্যা। কুণালদা, আপনারা বারবার বলেছেন মামলা মোকদ্দমার জন্য শিক্ষক নিয়োগ করা যায়নি। সেন্ট্রাল গভর্নমেন্ট রিপোর্ট দিয়েছে যে গত শেষ দশায়, তৃণমূল জমানের শেষ দিকে প্রায় 600 স্কুল গায়েব হয়ে গেছে, টিচার নেই, ছাত্রদের মধ্যে টিচার ছিল না, ভয়ঙ্কর অবস্থা চলেছে, সব বেসরকারি স্কুলের দিকে। এর বহু কারণ আছে, এটা এরকম সংক্ষিপ্তভাবে এটা তৃণমূল সরকারকে টার্গেট করা, এটা কোনো মানেই হয় না। এটা একটা সার্বিক একটা সমস্যার বিষয় রয়েছে, যে সরকারি স্কুল, বাংলা মাধ্যম স্কুল, অভিভাবকরা নানা গ্লোবাল কারণে তারা কেন ইংলিশ মিডিয়ামের দিকে ঝুঁকছেন। সিপিএম সরকার কেন বাংলা মিডিয়ামের কোমর ভেঙে দিয়ে গেছিল, প্রাথমিকে ইংরেজি তুলে দিয়ে ব্যাঙের ছাতার মতো ইংলিশ মিডিয়াম স্কুল কেন হয়েছে। আজকের বিশ্বায়নের যুগে অভিভাবকরা মনে করছেন ইংলিশ মিডিয়াম, ইংরেজিতে শিক্ষা, ইংরেজিতে কথোপকথন, ইংরেজিতে আদব কায়দা, কেন সেই সরকারি স্কুলে যে ছেলেমেয়েরা পড়ে বড় হয়েছেন বাংলা মাধ্যম, তারাই তাদের ছেলেমেয়েদের আবার বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে কেন নিয়ে যাচ্ছেন। এটা আজকের সমস্যা নয়, এটা দশক ঘুরে যাচ্ছে এই সমস্যায়। ফলে এটা শুধু তৃণমূল কংগ্রেসকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা একটা সার্বিক নীতির সমস্যা, যেটা সিপিএম জমানায় ইংরেজি তুলে দেওয়া, কম্পিউটার ঢুকতে দেব না, যখন পৃথিবী চাইছে ইংরেজি, পৃথিবী চাইছে কম্পিউটার, যে তখন আমরা যে সরকারি ব্যবস্থার কোমর ভেঙে দিয়েছিলাম, তখন থেকে শুরু হচ্ছে। তৃণমূলের কৌশল কি হবে? এখন দেখা যাচ্ছে ঋতব্রত তৃণমূল, তারা বিভিন্ন রাজ্য সভাপতি এবং তার থেকে শুরু করে আরো বিভিন্ন, আমি আসছি না, এসব নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই, কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা, স্ট্রাগল, সংগ্রাম, এই গোটা জিনিসটার উপর তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত। এখন হঠাৎ বিভিন্ন জায়গার মদত পেয়ে পুলিশ প্রশাসনকে দিয়ে যারা তৃণমূলকে ডিস্টার্ব করতে চাইছেন, তারা এই ধরনের কাজকর্ম করাচ্ছেন,
তাদের দিয়ে অনেককে, যারা দু মাস আগে নমিনেশন পেয়েছেন তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই দেখিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই দেখিয়ে, ফান্ড পেয়েছেন তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে 25 লাখ টাকা করে, তারা হঠাৎ বড় বড় কথা বলে অনধিকার করছেন। আর কত রকম লোক আছেন, কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ একসময় কে কে তুলেছিল, আর তারা সব এক জায়গায় গিয়ে বসে যে একটা বিরাট সার্কাসের তাঁবুর তলায় বসেছেন, মানুষ দেখছেন, বিচার করছেন তাদের ব্যাপার। যে নির্মল ঘোষ আর তার ছেলের নামে এফআইআর হয়েছিল, তারা নাকি এতদিন পলাতক ছিলেন, আজকে বৈঠকে যোগ দিচ্ছেন এবং বলছেন যে আমরা ঋতব্রত শিবিরের বৈঠকে শিবিরে রয়েছি। তাহলে ওয়াশিং মেশিন হয়ে গেল কি এই প্রসেসটা, যে ঋতব্রত তৃণমূলে কোনো বিধায়ক গেলে প্রাক্তন না, আমি তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিস্ময়ে তাই জাগে, জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল, তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? যারা বিপ্লবী এবং যাদের বিরুদ্ধে বিপ্লব, তারা এক জায়গায় গিয়ে বসে আছেন। কারণ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটাকে ভাঙার জন্য চাপ তৈরি করা হচ্ছে। তারা যাচ্ছেন, আমরা আবার বলছি, যারা যাচ্ছেন তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সারা বাংলার রাজনীতি সচেতন মানুষের সঙ্গে এই বিশ্বাসঘাতকদের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। যারা এই ধরনের কাজ, এই নির্বাচন কমিশন বা দিল্লির ক্ষমতাকে অপব্যবহার করে কাজে লাগাচ্ছেন, কিছুদিন বাদে দেখবেন মানুষের স্রোত কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকে। কিন্তু পার্লামেন্টে মনসুন সেশন আসছে, তার আগে কি এটা মিশন 360 আমরা রাজ্যসভায় যেভাবে আপনাদের তিনজন সাংসদকে রাজ্যসভায় যদি ইস্তফা, বিদ্রোহীদের ইস্তফাটা যদি একটা মডেল হয় লোকসভায়, তাহলে ইস্তফা মডেল নয় কেন? রাজ্যসভায় যারা আছেন তারা বলছেন আমরা বিদ্রোহী, আমরা ইস্তফা দিয়ে দিলাম, আমরা তাই আবার জিতে আসছি। লোকসভার লোকেরা রাজ্যসভার ইস্তফাটা ফলো করছেন না কেন? কেন করছেন না? তো সংসদে দুরকম হয় নাকি নীতি? তাহলে রাজ্যসভায় যদি ইস্তফা দিয়ে থাকেন বিদ্রোহীরা, ঠিক ভুল এ তো অন্য বিতর্ক, যদি দিয়ে থাকেন তাহলে লোকসভার যারা গেছেন তারা কখনো এনসিপিআই যাব, কখনো তৃণমূলে থাকবো, কখনো বিড়লার সাহেবের বাড়ি যাব, কখনো ওই ভূপেন্দ্র যাদবের বাড়ি যাব, হচ্ছেটাই কি? যদি এখানে ইস্তফা হয় তাহলে লোকসভার লোকেরা পদ আঁকড়ে পড়িয়ে বসে আছেন কেন? ক্ষমতা থাকলে রাজ্যসভার মতো ইস্তফা দিন, মানুষের ভোটে জিতে যান। বলছি লাস্ট কোশ্চেন, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ গতকাল একটা কথা বলেছেন যে পথ সাথী, যেটা হচ্ছে বিভিন্ন জাতীয় সড়কের দ্বারা তৈরি হয়েছে প্রায় 80 কোটি টাকা খরচা করে, একাধিক বেআইনিভাবে তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রীকে মিটিং করবেন, ইনভেস্টিগেশন অর্ডার দেবেন, এবং বলছে এটা বড় সড়ো কেলেঙ্কারি তৃণমূল জমানার। এটা একেবারেই বলতে পারবো না, এটা প্রশাসনিক বিষয়। ফলে আগের সরকার কি করেছে, প্রশাসন কি করেছে, এখনকার সরকার সেটা কোন দৃষ্টিতে দেখছেন, এখনকার সরকার বলছেন বলেই সেটা খারাপ, এটাও নিশ্চয়ই নয় যে তখন কোনো একটা কারণ যা ছিল সেখানে প্রশাসনের যারা ছিলেন, ফলে এটা না দেখে নিয়ে কোনো মন্তব্য হয়। হলতা কোচবিহারে কাটমানি ফেরত দিচ্ছেন অঞ্চল সভাপতিরা, স্ত্রীকে দিয়ে, অনুগামীদেরকে দিয়ে টাকা ফেরানোর হিড়িক দেখা যাচ্ছে। নিয়েছিলেন কেন? যদি কেউ নিয়ে থাকে তাকে ফেরত দিতে হবে। যদি কেউ নিয়ে থাকেন তো তাহলে তাকে ফেরত দিতে হবে, সে যে দলেরই হন, যারই হন। আর দেখুন, এই বিষয়টা হচ্ছে, আমরা পরিষ্কার হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য হচ্ছে আমাদের ভারতবর্ষে। এবার এখানে সব ধর্মের, মানে হিন্দু ধর্মেও কতগুলি দেখবেন জনগোষ্ঠী পর্যন্ত আছে। হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্ম তাদের এক একজনের রীতি আছে, এক একটা অভ্যাস আছে। তো ফলে যদি কেউ কোনো কিছু করতে যান, এটা সামাজিকভাবে একটা ঐকমত্যের ভিত্তিতে করাই কিন্তু বাঞ্ছনীয়। মানে কোনো বিভেদ হয়ে গেল, মতান্তর হয়ে গেল, একটা সংঘাতমূলক পরিবেশ দিয়ে তো কোনো সংস্কার করা যায় না। তো ফলে আমরা সবসময় ঐকমত্যের আলোচনার ভিত্তিতে পক্ষে, যেটা সরকার পক্ষ যা করতে চাইছেন আমাদের দল খতিয়ে দেখছেন, প্রপার যা স্টেপ হবে সেগুলো নিয়ে আমাদের দল যথাসময় যত ফোরামে বক্তব্য জানাবে।